ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই, আবারও বললেন অর্থমন্ত্রী। এতে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না, দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বলল এনবিআর। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত। রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণার পরপরই অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ। জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রী। প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ভূমিকা নিয়ে। আবারও বাড়ল ঢাকা চট্টগ্রামে গণপরিবহনের ভাড়া, তবে বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকাই বহাল। সিএনজি অটোরিকশায় প্রথম 2 কিলোমিটারে 15 টাকা বেড়ে হলো 40। ক্ষুব্ধ যাত্রীরা। এবং ওমরা করতে গিয়ে গত বছর সৌদি থেকে ফেরত আসেনি 11,500 বাংলাদেশি। তদন্তে ধরা পড়ায় ওমরা ভিসা বন্ধ, কালো তালিকাভুক্ত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাজধানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, বনানী, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন স্থানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 7.5% ভ্যাট যদি আরোপ করা হয়, কিভাবে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই ভ্যাটটা আরোপ করে জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষাটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার, এটা কোনো পণ্য না। আমাদের একটা মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা একটা আন্দোলন করছি। শিক্ষার্থীদের অভিযোগ, এর মাধ্যমে উচ্চ শিক্ষাকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে যেই দেশ স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে নাকি পড়ালেখা করার জন্য ভ্যাট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার এটা প্রত্যাহার না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এদিকে সিলেটে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই। 28টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ 1,000 টাকা। সেখানে আমি 7.5% দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করেন এটা তাদের দিতে হবে। এদিকে দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি পারবে না। বর্তমানে আদায়কৃত টিউশন ফির মধ্যেও ভ্যাট যুক্ত আছে, যা পরিশোধ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বর্ধিত ভ্যাটও বিশ্ববিদ্যালয়গুলোকেই পরিশোধ করতে হবে। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে আন্দোলন করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে টিউশন ফির ওপর বর্ধিত ভ্যাট আরোপের প্রতিবাদে সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের সুরমা পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ভিআইপি সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা টিউশন ফির ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। এদিকে সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেলার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় দ্রুত এ ভ্যাট প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা। গতকালকে আমাদের যে ভাই বোনদের উপর অত্যাচার করা হয়েছে তা কেন হলো, তার জন্য প্রশাসনকে জবাব দিতে হবে।
এক দেশে দুইটা নীতি চলতে পারে না। যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ব্যাট দিতে হচ্ছে না, এখানে আমরা কেন ব্যাট দিব? আমরা ভ্যাটের জন্য আন্দোলন করছি, আমরা কোনো পণ্য নয়, আমরা ভ্যাট দিব না। কেন এই ব্যাটটা কেন আমাদের উপর জুলুম ভাবে চাপিয়ে দেওয়া হলো? এটা আমরা কখনো মানবো না, মানি না, এবং আমরা অবশ্যই চাই এটা প্রত্যাহার করতে হবে। টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর আরোপের প্রতিবাদে উত্তরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানী থেকে বের হওয়া সড়কগুলোতে। বেলা 12টা থেকে উত্তরার হাউস বিল্ডিং মোড়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় এশিয়ান, নর্দার্ন, ড্যাফোডিল সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ ঢাকা নরসিংদী, আব্দুল্লাহপুর, আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে এই অবরোধের রেশ পড়েছে রাজধানীর অন্যতম প্রবেশপথ গাজীপুরের টঙ্গীতেও। এছাড়া বনানী হতে টঙ্গী পর্যন্ত অসহনীয় জ্যাম থাকায় চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। সমস্যা, আমরা যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছি। যারা রাস্তায় নামে পেট চালানোর জন্য যারা কাজ করে, কিন্তু দেখা গেছে তাদের সমস্যাটা সবচেয়ে বেশি। 1 ঘন্টা থেকে এই জামের মধ্যে পড়ে রয়েছি, এই মাল তো পয়সা যাইতেছে। এই সড়কগুলোর এই মুহূর্তের অবস্থা জানতে আমরা টেলিফোনে সরাসরি কথা বলছি গাজীপুর প্রতিনিধি মাসুদ সরকারের সঙ্গে। মাসুদ, এখন কি অবস্থা ঢাকার যেই প্রবেশপথগুলো রয়েছে আশেপাশের জেলাগুলোর সঙ্গে? হ্যাঁ সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। আমি আছি ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহপুর পয়েন্টে, আশুলিয়া সংযোগ সড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকার একেবারে ঠিক প্রবেশ পথে। তো আমি দুপুর থেকে এই এলাকাতে আছি। দুপুর থেকে উত্তরা এলাকার বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা 12টা থেকে তাদের দাবি যে 7% কর যেটা সরকার আরোপ করেছে এইটা প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ করে আসছে। দুপুর 2টার দিকে বিক্ষোভটা একটু শিথিল হয়েছিল, তখন খানিকটা যান চলাচল এই এলাকাতে করা সম্ভব হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার আরো বেশ কিছু ছাত্রছাত্রী দুপুরের পরে তারা একত্রিত হয়ে 2টা থেকে টানা বিক্ষোভ প্রদর্শন করছে। ফলে ঢাকামুখী এবং ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যে সড়কগুলো আছে সেগুলোতে যান চলাচল দুপুর থেকে একেবারেই স্থবির হয়ে আছে। কোনো দিকেই কোনো গাড়ি চলাচল করতে পারছে না। আমি টঙ্গী থেকে চৌরাস্তা থেকে চন্দ্রা এবং আব্দুল্লাহপুর সড়ক, যেটা টঙ্গী থেকে আব্দুল্লাহপুর হয়ে যেটা উত্তরবঙ্গগামী সড়ক আছে, এবং টঙ্গী থেকে কালীগঞ্জ হয়ে নরসিংদীগামী যে সড়কগুলো আছে, আমি এই সমস্ত সড়ক ঘুরে দেখেছি, প্রদক্ষিণ করেছি। এই সমস্ত সকল সড়কে গাড়ি চলাচল একেবারেই বন্ধ আছে। ফলে এখন বিকাল 5টা বেশি বাজে। তো ইতিমধ্যে অফিস ছুটি হয়েছে। তো অফিসগামী মানুষ সবকিছু মিলিয়ে এই গাজীপুর তথা ঢাকার প্রবেশ পথে একেবারে যান চলাচল স্থবির হয়ে আছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের গাজীপুর প্রতিনিধি মাসুদ সরকার জানাচ্ছিলেন বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন এর কারণে ঢাকার সঙ্গে যে সড়ক সংযোগগুলো রয়েছে বিভিন্ন ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের সড়কগুলো, এই সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে রোববার দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রভোস্ট কার্যালয়ে ফেডারেশনের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সব ধরনের পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা আরও বলেন, নতুন বেতন কাঠামো ঘোষণার আগ থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু সেই দাবি না মেনে বরং তাদের আরও পিছিয়ে দেওয়া হয়েছে। এতে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই। 13/9/2015 তারিখে পূর্ণ দিবস কর্মবিরতি এবং 14, 15, 16 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আমরা করব, ক্লাস চলবে, সবকিছু চলবে। ইতিমধ্যে আমাদেরকে যদি আলোচনার জন্য আহ্বান করা হয় তাহলে ভালো, আলোচনার জন্য যদি আমাদেরকে আহ্বান না করা হয় তাহলে 17/9/2015 তারিখ আবার আমরা পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করব। সেদিনও আমাদের অবস্থান ধর্মঘট থাকবে। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বিক্ষোভকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে মন্ত্রী কথা বলেন। আমি যেভাবে বক্তব্যটি দিই তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে, কারণ জ্ঞানের অভাবে বলা আর যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত বলার মধ্যে অনেক তফাৎ আছে।
আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত, তবে বিস্মিত যে তারা সরকারি সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে নেমে গেল। আমার এই বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল এবং আমি তা প্রত্যাহার করছি। এই জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্তি হোক। আবারও বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়িয়ে 1 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকাই বহাল থাকবে। এছাড়া সিএনজি অটোরিকশার প্রথম 2 কিলোমিটার ভাড়া 25 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা ঠিক করা হয়েছে, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। গ্যাসের দাম বাড়ার প্রেক্ষিতে সকালে সচিবালয়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে বিআরটি এর সুপারিশমালা পর্যালোচনা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1 টাকা 60 পয়সা থেকে 1 টাকা 70 পয়সা নির্ধারণ করছি। এটা হলো বাস, আর মিনি বাসের ক্ষেত্রে 1 টাকা 50 পয়সা বৃদ্ধি করেছি 1 টাকা 60 পয়সা। সিএনজি চালিত অটোরিকশার ভাড়া প্রথম 2 কিলোমিটারের ভাড়া 25 টাকা থেকে 40 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া 60 টাকা 64 পয়সা থেকে 12 টাকা। যে কোনো দূরত্বে যাত্রী পরিবহনের সর্বনিম্ন ভাড়া 25 টাকা থেকে 40 টাকা। দূরপাল্লার ভাড়া বাড়বে না। গণপরিবহনের ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও অন্যান্য পেশার স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় তা বাড়তি চাপ সৃষ্টি করবে। অসাধু পরিবহন ব্যবসায়ীদের নজরদারির মধ্যে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। 16 কোটি মানুষের দেশে আয় বেড়েছে মাত্র 21 লাখ সরকারি চাকরিজীবীর। বাকিদের সমহারে আয় না বাড়লেও দিন দিন ভারী হচ্ছে ব্যয়ের পাল্লা। সম্প্রতি গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাবে বাসাবাড়িতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খরচ বেড়েছে অনেক ক্ষেত্রেই। তার উপর সাধারণ মানুষের নিত্যদিনের বাহন গণপরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা। সবকিছু মিলিয়ে যেন দিন দিন অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা। ওনরা যদি 5 টাকা বাড়ায়, ওনরা পাবলিক বাস এবং সিএনজি 25 টাকা বাড়াই ফেলবে। 25 টাকার ভাড়া 40 টাকা দিতে হবে। যে টাকা ব্যয় হচ্ছে সেটা দিয়ে ঘর ভাড়া চলে যাচ্ছে। দেন আবার যদি আমাদের বাস ভাড়া বেড়ে যায় তাহলে আমাদের জন্য খুব ইফেক্টিভ হয়ে যাচ্ছে এটা। 1 টাকার জায়গা ওরা মনে করেন 2 টাকা 3 টাকাও বাড়ায় বেশি নিতেছে। আর আমরা তো বাবা মার কাছ থেকে টাকাই না ঢাকা শহরে খরচ করি, তো নরমালি আমাদের জন্য তো এটা বিশাল একটা হেজিটেশনের জিনিস। ভাড়া বাড়ানোর সুযোগে অসাধু পরিবহন ব্যবসায়ীরা যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। সরকারের বেতন যেহেতু বাড়ানো হয়েছে, বেসরকারি যারা চাকরি করে যাদের সংখ্যা সরকারের চেয়ে অনেক বেশি, তাদের বেতন যাতে কিছুটা হলেও আনুপাতিক হারে বাড়ানো যায় সেদিকে আমার মনে হয় সরকারের একটা দৃষ্টি দেওয়া অতীব প্রয়োজন। যেই ভাড়া বৃদ্ধি করুক না কেন, ওই ভাড়া বৃদ্ধি তো চলে না, তারা তাদের ইচ্ছা অনুযায়ী ভাড়া বৃদ্ধি করে। এই জিনিসগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। জনগণকে ভোগান্তিতে পড়তে হয় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও যাত্রীদের মধ্যেও দেখা গেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সুযোগ সুবিধা না বাড়িয়ে শুধু গণপরিবহনের ভাড়া বাড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে সিএনজি অটোরিকশার চালকরা বলছেন, জমার পরিমাণ বাড়ায় তাদের জীবন ধারণ করতে হিমশিম খেতে হবে। যেহেতু কোম্পানির ইনকাম দিতে হয়, নিজের খরচ আছে, এগুলো নিয়ে আমরা শেষ পর্যন্ত রাত 12টা বাজো আমরা ইনকাম তুলে নিয়ে পকেটে টাকা থাকে না। আমরা মিটার নিয়ে অনেক ঝামেলা পড়েছি। এখন আপনি এই যে মিটার, এই যে ভাড়া নিয়ে দেখবেন যে এগুলো নিয়ে মানুষের সাথে মারামারি পর্যন্ত সৃষ্টি হবে। এগুলো যে অবস্থা করতেছে, আমাদের পোষলে আমরা চালাবো, না হলে আমরা চালাইতে পারবো না, নাহলে গাড়ি বাদ দিয়ে দিব, অন্য কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম গরিব। আমরা একটা গরিব রাষ্ট্র, আমরা ছোট একটা চাকরি করি, আমরা 10 টাকা ভাড়া দিতে পারি না, কিভাবে আমরা 25 টাকা ভাড়া দেবো? প্রতি কিলোমিটার আমাকে 20 পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা আছে 1 কিলোমিটার যাওয়ার পরে 20 পয়সা কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। বাংলায় সময় আরো থাকছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভোলার 10,000 মানুষ পানিবন্দী। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস। গাইবান্ধায় বন্যার প্রভাবে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। জনগণের সমস্যাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আরও আন্তরিক হয়ে সেবা দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শাসক নয়, কাজ করতে হবে সেবক হয়ে।
সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি। এ সময় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 1 বছরের নিবিড় প্রশিক্ষণ শেষ করে এখন আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নামবেন পুলিশের এই নবীন কর্মকর্তারা। সারদার শতবর্ষ পুরনো এই পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বিসিএস 33তম পুলিশ ব্যাচের 160 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদনের জবাবে পুলিশ বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে কাজ করছে তার সরকার। যারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত, দেশের শান্তি নিরাপত্তা রক্ষা করে, তাদের পুনর্গঠন, তাদের উন্নত প্রশিক্ষণ এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা এবং জনগণের সেবার উপযুক্ত করে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। নতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে 1972 সালে এই মাঠে জাতির জনকের দেয়া ভাষণ থেকে উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। বলেন, শাসক নয় বরং সেবক হিসেবে কাজ করতে হবে প্রতিটি পুলিশ সদস্যকে। মানুষ তার চরম বিপদে পুলিশের দ্বারস্থ হয়, কাজেই তাদেরকে আইনি সেবা দিয়ে মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করবেন। পুলিশকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে বাংলাদেশে বিভিন্ন নাশকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবেলা অত্যন্ত দক্ষতার সাথে তারা করে যাচ্ছেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রাজের উপনিবেশবাদের হাতিয়ার হয়ে নয় কিংবা পাকিস্তানি সামরিক জান্তার পেটোয়া বাহিনী হয়ে নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের পুলিশের যে গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নবীন এসব পুলিশ কর্মকর্তাদের আগামী দিনে পথ চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, সারদা, রাজশাহী। নদ নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জ, গাইবান্ধা ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। তবে খাদ্য, বিশুদ্ধ পানির সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এসব এলাকার প্রায় 7 লাখ মানুষ। সিরাজগঞ্জে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সিভিল সার্জনের পক্ষ থেকে 37টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখনো জেলার 6টি উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখনো পানিতে তলিয়ে আছে 65টি ইউনিয়নের 4 শতাধিক গ্রাম। শরীয়তপুরে বন্যার কারণে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অভাব অনটনের দুর্বিষহ দিন পার করছেন 30টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষ। উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর ও ইলিশা গ্রামের প্রায় 10,000 মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় নিয়েছেন বেড়ি বাঁধ ও পার্শ্ববর্তী এলাকার রাস্তার পাশে। অবশ্য ঝুঁকিপূর্ণ বাঁধ সংরক্ষণ ও বিকল্প রিং বাঁধ নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য ও উৎপল দেবনাথের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজানের পানির চাপে গত 15 দিনে মেঘনার তীব্র ভাঙনে ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর ও ইলিশা গ্রামের 800 ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধ ও রাস্তার পাশে। গত পূর্ণিমার জোয়ারে মেঘনা পাড়ের প্রায় 2 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 2টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। ভরা বর্ষায় হঠাৎ করেই ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। পানি ঘর সব বেড়ে গেছে, খাওয়াটাও নাই মাগো। বাচ্চা লইয়া রাতের দিনে যত কষ্ট, থাকার কোনো ব্যবস্থা নাই। জোয়ারের পানি যেন নতুন কোনো এলাকায় ঢুকতে না পারে সেজন্য ঝুঁকিপূর্ণ বাঁধ সংরক্ষণ ও বিকল্প রিং বাঁধ নির্মাণের কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইলিশাতে যে আমাদের যে বিকল্প বাঁধ করছি আমরা, সেই বিকল্প বাঁধটা বিভিন্ন জায়গায় যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয় সেখানে আমরা কাজ করতেছি এবং এই কাজ আরো 1 মাস অব্যাহত থাকবে। রিং বাঁধটাকে আমরা রক্ষা করতে পারলে ভোলা শহরে পানি ঢোকার সম্ভাবনা থাকবে না।
সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ 700 পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন। প্রত্যেককে 5,000 করে আমরা টাকা দিব এবং চাল দেব 100 টন। তারপরে এদেরকে আমরা পরবর্তীকালে টিন দিয়ে জায়গা দিয়ে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। তবে নির্মাণাধীন রিং বাঁধটি ঝুঁকিপূর্ণ হওয়ায় হুমকির মুখে রয়েছে প্রাচীন জংশন বাজার, ইলিশা ইসলামিয়া কলেজ, গাজীপুর মাদ্রাসা, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় সহ 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, ভোলা। গাইবান্ধায় বন্যার প্রভাবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুদিনে হাসপাতালে অন্তত 100 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে আজ সকালেই ভর্তি হয়েছেন 25 জন। তবে পর্যাপ্ত শয্যার অভাবে হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। আর জনবল সংকটে অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্সরা। স্বজনদের অভিযোগ, স্যালাইন সংকটের পাশাপাশি চিকিৎসক না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। ডাক্তার নেই, তারপর স্যালাইন নেই, কিছু নেই। এই অবস্থা তো আমাদের রুগী তো অনেক, কিন্তু সিট নেই। ওষুধপাতি সবকিছু বাইরে থেকে কিনে আনার পরও সঠিক সময়ে ডাক্তার যে ওষুধপাতি দিবে, এটার কোনো ডাক্তার বা নার্স সঠিক সময়ে আসতে পারেনি। সকাল 7টার সময় এখানে আসছি, এখানে কোনো বেড পাইনি, কোনো ইয়াও পাই নেই, এইভাবে ভ্যানের মধ্যে রাখছি। এখন সিস্টারদের মধ্যে আমি একা, এখানে হলো 79টা রুগী। এখন বর্তমানে আমার পক্ষে চিকিৎসা তো আমি দিতে পারবো, কিন্তু আমার পক্ষে একা একা লোড হয়ে যাচ্ছে, আমি তো করতে পারতেছি না। মহামারী আকারে এখানে এই ডায়রিয়াটার একটা প্রকোপ দেখা দিছে। একটা মেডিকেল টিম গঠন করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেন নাই। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন। বিকেল 4:30টার দিকে ঢাকা পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোরগামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লাপাড়ার পাটধারী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত 20 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বিএনপির রাজনীতি এখন কফিনে বন্দী, তাই বেগম জিয়ার ডাকে জনগণ আর সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে চট্টগ্রামে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি এখন কোথায়? আন্দোলনের ডাক দিয়ে একটা মানুষের রাস্তা আসে না। বিএনপি এখন কফিনে। আমরাই প্রথম জাতীয় পার্টি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসে বিরোধী ভূমিকা পালন করে, জাতীয় পার্টি নির্বাচনে এসে বিরোধী ভূমিকা পালন করছে, সরকারের কঠোর সমালোচনা করছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সকাল 9টা থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। এই কারণে বন্ধ ছিল বেশ কয়েকটি বিভাগের ক্লাস ও পরীক্ষা। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে উপাচার্য ডক্টর আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষকরা। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দুপুরে নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। মধ্যবর্তী নির্বাচন যাওয়ার পেছনে কি যুক্তি সেটি আমাদের জানা নেই। জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। যারা এই দাবিগুলো করছেন তারা আমাদের অর্থনীতির উন্নয়ন চান না, জনগণের অর্থনৈতিক মুক্তি হোক, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আসুক, সচ্ছলতা আসুক, এটি তারা চাইছেন না। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত। সকালে বরিশাল নগরীর সদর রোডের লঞ্চ টার্মিনালগুলোতে টিকিট কিনতে ভিড় করেন যাত্রীরা। প্রথম দিনে আজ লঞ্চগুলোতে শুধুমাত্র কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। এবার ঈদে ঢাকা বরিশাল নৌ রুটে 16টি লঞ্চ ও 6টি স্টিমার চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। পবিত্র ওমরা পালনে গিয়ে গত বছর সৌদি আরব থেকে ফেরত আসেনি প্রায় 11,500 বাংলাদেশি। সৌদি সরকারের তদন্তে এই ঘটনা ধরা পড়ার পর গত মার্চ মাস থেকে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেওয়া হয়।
একই সঙ্গে 104টি ওমরা এজেন্সি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে ট্রাভেল এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এদিকে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এজেন্সি মালিকরা। ইকরামুল কবিরের প্রতিবেদন। হজের মৌসুমে ৩ মাস ছাড়া বছরের ৯ মাস জুড়ে ওমরা ভিসা উন্মুক্ত রাখে সৌদি সরকার। গত বছর ওমরা ভিসায় সৌদি আরবে যাওয়া ১১,৪৮৫ জন বাংলাদেশি দেশে ফেরত আসেনি। বিষয়টি সৌদি সরকারের কাছে ধরা পড়লে মার্চ মাস থেকে একমাত্র বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয়। এতে প্রকৃত ওমরা পালনকারীরা পড়েছেন ভোগান্তিতে। সরকার যদি এই বিষয়টাকে গুরুত্ব না দেয় তাইলে স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হবে এবং এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। অনেকক্ষণ আমাকে স্টে করেছে ওরা ওদের অফিসে, অলমোস্ট 11 to 12 আওয়ার্স ওখানে ছিলাম। তারপর ওরা আমাকে ডিসিশন ওরা ব্যাক করে দেবে। এই প্রেক্ষিতে 23 আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। তবে কালো তালিকাভুক্ত এক এজেন্সির মালিকের দাবি, ওমরা শেষে কেউ সৌদি আরব থেকে গেলে তার দায়িত্ব এদেশের কোনো এজেন্সির নয়। যে কোনো কারণে আত্মীয় স্বজন বা কিছু স্টে করে বা স্টে করে, এটা আমরা তেমন কিছু করার থাকে না, কারণ কাউন্টার পার্ট এজেন্সির কাছে আমরা সব জায়গায় দিলাই এবং তারাই এরারে ব্যাক করিয়া। ট্রাভেল এজেন্সির এই নেতা কালো তালিকাভুক্ত কোনো ওমরা এজেন্সিকে সহযোগিতা না দেওয়ার কথা জানালেন। যারা উমরার নামে মানব পাচার করেছে, আমরা আতাবের পক্ষ থেকে কোনো সহযোগিতা এদেরকে করব না এবং আমরা এদেরকে ঘৃণা করি যারা আমাদের দেশের ভাবমূর্তি সৌদি আরব সহ বহির্বিশ্বে নষ্ট করেছে। অন্যদিকে ওমরা এজেন্সির এই মালিক দ্রুত কালো তালিকাভুক্ত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। যারা এইটা করেছেন বিভিন্ন এজেন্সিদেরকে গত 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর তাদেরকে ডাকা হয়েছে। সঠিকভাবে যদি গভর্নমেন্ট পদক্ষেপ না নেন তাহলে সৌদি গভর্নমেন্টও কিন্তু আমাদের উমরা খুলবে না। ওমরা ভিসায় গত বছর ৪২,০০০ এবং চলতি বছর মার্চ মাস পর্যন্ত ২০,০০০ বাংলাদেশি সৌদি আরব যান। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই, আবারও বললেন অর্থমন্ত্রী। এতে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না, দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বলল এনবিআর। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত। রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণার পরপরই অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ। জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ভূমিকা নিয়ে। আবারও বাড়ল ঢাকা চট্টগ্রামে গণপরিবহনের ভাড়া, তবে বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকাই বহাল। সিএনজি অটোরিকশায় প্রথম 2 কিলোমিটারে 15 টাকা বেড়ে হলো 40, ক্ষুব্ধ যাত্রীরা। এবং ওমরা করতে গিয়ে গত বছর সৌদি থেকে ফেরত আসেনি 11,500 বাংলাদেশি। তদন্তে ধরা পড়ায় ওমরা ভিসা বন্ধ, কালো তালিকাভুক্ত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।